প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের ক্লাস পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল, ঠিক আছে, মানে ফোর্স, এটা নিয়ে আমাদের আজকে আলোচনা। তো আমরা তৃতীয় অধ্যায়ের তোমার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো আমরা একদম মানে ধরে ধরে পড়বো বই থেকে, একদম মেন বই থেকে, ঠিক আছে। তো আমাদের বইয়ের দিকে যদি আমরা একটু দেখি, তাহলে প্রথম যে আমাদের টপিকটা আছে তোমরা লক্ষ্য করো, মেন বই, যে জড়তা এবং বলের ধারণা, ঠিক আছে। আমাদের প্রথমেই আছে জড়তা এবং বলের ধারণা। তো এখানে আছে জড়তা এবং বলের ধারণা, নিউটনের প্রথম সূত্র। আমাদের পরীক্ষায় তোমার প্রথম যে ক মার্ক যে প্রশ্ন আমরা লিখি, হ্যাঁ, জ্ঞানমূলক, ওইখানে আমাদের নিউটনের প্রথম সূত্র প্রায়শই আসে। তো নিউটনের প্রথম সূত্রটাকে একটু দেখো তোমরা, বইয়ের দিকে তাকাও, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, ঠিক আছে। তোমাদের মেইন বইতে আছে, দেখো, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো বিষয়টা একটু ক্লিয়ার করি আমি। দেখো, তোমাদের মনে করো এখানে একটা সরলরেখা আছে, এই সরলরেখায় তোমার একটা গাড়ি, হ্যাঁ, এই এক গাড়িটা মনে করো স্থির। এই গাড়িটা কি বলছি ভাইয়া? স্থির, স্থির অবস্থায় আছে। তো আমাকে বলছে কি যে বল প্রয়োগ না করলে, ঠিক আছে, মানে ফোর্স, অর্থাৎ যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, বলকে কিন্তু আমরা এফ দ্বারা প্রকাশ করি, এটা তোমার জানতে হবে। তো তুমি যদি এই স্থির গাড়ির উপরে তুমি যদি কোনো বল প্রয়োগ না করো, অর্থাৎ এই এফ যদি তুমি প্রয়োগ না করো, তাহলে এই স্থির বস্তু কি থাকবে ভাইয়া? চিরকাল স্থির থাকবে, একদম স্থির অবস্থা আছে, স্থিরই থাকবে, হ্যাঁ। আর একটা যদি কথা বলি তোমাকে, যে মনে করো এই গাড়িটাই, বা মনে করো একটা মানুষ এখানে, হ্যাঁ, এই মানুষটা মনে করো যে সামনের দিকে কি দৌড়াইতে আছে, হ্যাঁ। তো সে যদি গতিশীল অবস্থায় থাকে, তোমাকে কি বলছিল যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে এটা মনে করো একটা নির্দিষ্ট বেগে চলতে আছে, মনে করো 5 মিটার/সেকেন্ড বেগে সে দৌড়াইতেছে, মানে সামনের দিকে যাইতেছে, তো একই বেগে সে, তাহলে এই সমবেগে বস্তু চিরকাল কি সমবেগে চলতে থাকবে। এইটাই বলছে কি আমাদের বিজ্ঞানী নিউটন, ঠিক আছে। তো এই বিজ্ঞানী নিউটন কি বলছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো এই জ্ঞানমূলকের জন্য আমার এই ক নম্বরের যে প্রশ্নটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখন এটা একটু সংজ্ঞায়িত করে লিখবা, হ্যাঁ। তো 1 নম্বর দিয়ে লেখো যে নিউটনের প্রথম সূত্র বা ফার্স্ট ল, ঠিক আছে। তো নিউটনের প্রথম সূত্র কি বলছি, যে বল প্রয়োগ না করলে, কি প্রয়োগ না করলে ভাইয়া? বল, অর্থাৎ এফ, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। তাহলে লিখো যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, হ্যাঁ, স্থির বস্তু স্থির থাকবে, হ্যাঁ। আর একটা কথা কি বলছে সে, দেখো, যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, যে বস্তুটা তোমার সমবেগে চলতে আছে সেই বস্তুটা ওই সমবেগে চলতে থাকবে। তো আর একটা লিখবা কি, যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা আমার একদম মাথায় গেঁথে নিতে হবে, পরীক্ষায় কিন্তু আসবে যে নিউটনের প্রথম সূত্র কি, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং তোমার সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটা ছিল আমাদের প্রথম টপিক, জড়তা এবং বলের ধারণা থেকে নিউটনের প্রথম সূত্র। এরপরে জড়তার বিষয়ে একটু আসি আমরা। জড়তা কি, এটা আমাদের জানতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার প্রত্যেকটা বোর্ড প্রশ্নের তুমি জ্ঞানমূলক যেটা আছে ক নম্বর 1 মার্কের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো জড়তা কাকে বলে? দেখো, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে বস্তুর জড়তা বলে। জড়তা মানে কি বোঝো তুমি বিষয়টা কেমন? যদি মনে করো এই বস্তুটা স্থির আছে, হ্যাঁ, তাহলে এই স্থির বস্তু কি চিরকাল সে স্থির থাকবে, হ্যাঁ, এইটাই হচ্ছে ওই বস্তুর জড়তা। আবার বলছে কি, দেখো, যে
যে অবস্থায় আছে, যদি গতিশীল থাকে তাহলে সে চিরকাল গতিশীল থাকবে। হ্যাঁ, এই অবস্থায় থাকতে চাওয়া বা সেই অবস্থা থেকে তোমার অন্য অবস্থা পরিবর্তন না করার যে প্রবণতা বা ধর্ম, এটাই হচ্ছে ওই বস্তুর জড়তা। তাইলে আমরা এটাও নোট করি, জড়তা 2 নম্বর দিয়ে লিখো যে জড়তা। জড়তা কি? আবার একটু বলি তোমাকে, যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। তাহলে আমরা লিখি যে বস্তু যে অবস্থায় যে আছে চিরকাল 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 সে অবস্থায় সে অবস্থায় চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, যেটা লেখো তুমি। তাহলে সে অবস্থায় বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, হ্যাঁ, যে প্রবণতা বা তার ধর্ম অর্থাৎ ওই বস্তুর ধর্ম, তার ধর্ম, হ্যাঁ, চিরকাল যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম বজায় রাখতে চাওয়া, হ্যাঁ, বা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, এটা এইভাবে লিখতে পারো যে প্রবণতা বা বজায় রাখতে তার ধর্ম, একটু ঘুরাই লিখতে পারো একটু, থাকতে চাওয়ার যে প্রবণতা বা রাখতে চাওয়া বা ওই অবস্থা বজায় রাখা বা ওই অবস্থা বজায় রাখার যে ধর্ম, ঠিক আছে, বা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, সেটা লিখতে পারো। তাহলে ওই অবস্থা বা ওই অবস্থা দিয়ে দাও, বা ওই অবস্থা বজায় রাখতে চাওয়ার বজায় রাখতে চাওয়া বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। তাহলে টোটাল আমার কি হইলো দেখো তো, উত্তরটা যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ওই অবস্থা বজায় রাখার, হ্যাঁ, ওই অবস্থা বজায় রাখার বা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। ঠিক আছে, তাহলে আমাদের এটা কিন্তু একটা মার্ক একদম মানে পরীক্ষা আসবেই আসবে, ঠিক আছে, 100%। তারপরে জড়তার পরে যে বিষয়টা আছে দেখো, সেটা হচ্ছে আমার বল। এই যে আমাদের অধ্যায়টার নামই হচ্ছে বল, এটা আমার আগে জানা উচিত। তো বল কাকে বলে এটা আমার আগে স্পষ্টভাবে জানতে হবে। তো বল কি, দেখো ভাইয়া বইয়ের দিকে তাকাও, যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, ঠিক আছে, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকে বল বলে। তাহলে বিষয়টা কি দেখো, যা গতিশীল বস্তুর উপর, ঠিক আছে, আমি উপর থেকে লিখি, একবার আমি একটু বলছি, তোমরা একটু এটা অ্যানালাইসিস করো তো কি বলছি। যা মানে যা প্রয়োগ করার ফলে, হ্যাঁ, স্থির বস্তু তোমার কি গতিশীল হওয়ার যে একটা প্রবণতা হবে, বা গতিশীল বস্তুর যদি বেগের কোনো পরিবর্তন হয়, এরকম বিষয়টা। তাহলে কি হলো, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে। তাহলে আমরা লিখি যে বল বল বলের সংজ্ঞা, যা স্থির বস্তুর এখান থেকে একটু মুছে দিই, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করা বা গতিশীল করার চেষ্টা করে। এখানে তুমি আবার লিখতে পারো যে গতিশীল করা বা গতিশীল, এটা লিখতে পারো যে গতিশীল করা বা গতিশীল করার চেষ্টা করে। ঠিক আছে, এটাই হলো আমার স্থির বস্তুর ক্ষেত্রে, যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করা বা গতিশীল করার চেষ্টা করে,
গতিশীল করা বা গতিশীল করার চেষ্টা করে, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে, ঠিক আছে। বা আরেকটা কি আছে আমাদের, প্রথমে ছিল আমাদের স্থির, এখন বা গতিশীল গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে। আচ্ছা, একটা বস্তু গতিশীল থাকলে তার উপর যদি বল ক্রিয়া করে তাহলে কি হবে, তার গতির পরিবর্তন হবে। তাহলে আমাদের বইতেও আছে দেখো যে তোমার গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে, ঠিক আছে। তাহলে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন, হ্যাঁ, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, হ্যাঁ, বা করার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করার চেষ্টা করে, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকে বল বলে, হ্যাঁ, তাকে বল বলে, ঠিক আছে। তোমার বইতে একটু আছে দেখো স্পষ্টভাবে, আমি তারপরও লেখাই দিলাম তোমাকে। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। তাহলে এটি আমার কিন্তু আমাদের যে মেইন টপিক বা অধ্যায় যেটা, হ্যাঁ, অধ্যায় হচ্ছে বল, সেই বলের সংজ্ঞা। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে যে বল কাকে বলে। আচ্ছা, এরপরে যে তোমার টপিকটা আছে বইয়ের দিকে তাকাও একটু, যে মৌলিক বলের প্রকৃতি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে কি, মৌলিক বলের প্রকৃতি। তাহলে লিখো মৌলিক বলের প্রকৃতি, ঠিক আছে, মৌলিক বলের প্রকৃতি। আচ্ছা, এখন এই মৌলিক বলের প্রকৃতির মধ্যে দুইটা বল আছে, এটা আমাদের জানলেই এনাফ। এটা যেমন একটা আছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল, ঠিক আছে। এই দুইটা একটু জানতে হবে যে মৌলিক বলের ভিতরে স্পর্শ বল আর অস্পর্শ বল। তো 1 নম্বর দিয়ে লিখো যে স্পর্শ বল। তাহলে আমার জানতে হবে যে স্পর্শ বল কি, এটা লিখে ফেলাম, হ্যাঁ। স্পর্শ বল কি, আমরা যদি কোনো কিছুকে হাত দিয়ে ধরি, ঠিক আছে, তাহলে সেটা কি হয়, স্পর্শ করা হয়। এবং একটা জিনিসকে আমরা যদি হাত দিয়ে ধরে এক জায়গা থেকে তার অন্য জায়গায় নিয়ে যাই, অর্থাৎ তার যদি অবস্থানের পরিবর্তন ঘটায়, ঠিক আছে। তাহলে অবস্থানের পরিবর্তন যদি ঘটায় সেটা হচ্ছে কি স্পর্শ বল। তাহলে কি, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে, ঠিক আছে। মানে যে বল সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হবে। তাহলে যদি তোমাকে আমি বলি এখানে একখানা ইট রাখা আছে, ঠিক আছে, তাহলে এই ইটখানাকে যদি আমি মনে করো এই অবস্থান থেকে এই অবস্থানে নিতে চাই, হ্যাঁ, এইখানে নিলাম, তাহলে এটা কি করতে হবে, আমার ধরে এই অবস্থান থেকে মনে করো বি অবস্থান নিলাম, তাহলে আমার হাত দিয়ে ধরলাম, স্পর্শ হলো এই ইটের আমার হাতের সাথে যে লাগছে এটাও একটা স্পর্শ, অর্থাৎ দুইটা বস্তু, আমার হাত আর হচ্ছে ইট, এর মধ্যে কি হচ্ছে দেখো, দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ হয়েছে, হ্যাঁ। তাহলে প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন, এটি হচ্ছে আমার স্পর্শ বল। তাহলে লিখবা কি, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ, হ্যাঁ, যে বল সৃষ্টির জন্য প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয়, সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। ক্লিয়ার? তাহলে কি হলো, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। আচ্ছা, এরপর যেটা বলছি তোমাদের যে অস্পর্শ বল, তাহলে এই অস্পর্শ বলটা তো তোমাদের পারা উচিত। এটা কি হবে দেখো, বিপরীত, যে দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। তাহলে এখানে কি লিখবা, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর কি প্রত্যক্ষ ছিল, আর এখানে কি হবে স্পর্শ বল ছিল, হ্যাঁ, আর আমার হচ্ছে অস্পর্শ বল,
এটা একটু লেখো, অস্পর্শ বল। ঠিক আছে, তাহলে এটা কি হবে? ব্যতিক্রম, যে দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া। তাহলে লিখবা কি, যে দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া, হ্যাঁ, সংস্পর্শ ছাড়া যে বল, সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে, যে বল ক্রিয়া করে, যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। ঠিক আছে, অস্পর্শ বল বলে। তাহলে দেখো আমাদের মৌলিক বলের প্রকৃতি, এর মধ্যে আমরা দুইটা বল পেয়ে গেছি, স্পর্শ বল আর একটা হয়েছে অস্পর্শ বল। তাহলে স্পর্শ বলটা কি আবারও বলি, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। আর অস্পর্শ বল হচ্ছে দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। ঠিক আছে, তাহলে এই দুইটা টপিক আমাদের ক্লিয়ার। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের বইয়ে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি, এটা কিন্তু তোমরা ক্লাস 8-এও কিন্তু পড়ছো যে মহাকর্ষ বল কি। তো তোমরা এগুলো একটু উঠাই নাও তোমাদের খাতায়, আমি মহাকর্ষ বল সম্বন্ধে আলোচনা করি। ঠিক আছে, যে মহাকর্ষ বল কি, যাদের মনে আছে মহাকর্ষ বল কি, তারা একটু কমেন্টে জানাও। ঠিক আছে, যে মহাকর্ষ বল কি বা কাকে বলে। আচ্ছা, তাহলে মহাকর্ষ বলটা কি ভাইয়া, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যাকার পারস্পরিক আকর্ষণ বল। ঠিক আছে, যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে কি মহাকর্ষ বল। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যাকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। তাহলে এটা আমরা লিখি যে মহাকর্ষ বল। ঠিক আছে, তো মহাকর্ষ বলটা কি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যাকার পারস্পরিক আকর্ষণ বল। তাহলে লিখো যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যাকার আকর্ষণ বল, হ্যাঁ, বা পারস্পরিক আকর্ষণ বল লিখতে পারো। যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক বা মধ্যাকার আকর্ষণ বল লেখা যাবে একসাথে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যাকার আকর্ষণ বল। ঠিক আছে, মহাবিশ্বের যে কোনো দুটি মধ্যাকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এখানে পারস্পরিক কথাটা লিখলে আর একটু ভালো হয়। কেন ভালো হয় দেখো, পারস্পরিকটা লিখে দাও। ঠিক আছে, মধ্যাকার পারস্পরিক। তাহলে পারস্পরিক আকর্ষণ বলে কেন লিখবা, দেখো যে মহাবিশ্বের যে কোনো দুইটা যেহেতু বস্তু বলছে, হ্যাঁ, অর্থাৎ দুইটা বস্তুর একে অন্যের প্রতি যে আকর্ষণ থাকবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তাহলে টোটাল আমাদের সংখ্যাটা কি হলো, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যাকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। ঠিক আছে, আচ্ছা, এরপর মহাকর্ষ বলের পরে যে বলটা আছে দেখো, এটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল বা তড়িৎ চৌম্বক বল। তো তড়িৎ চৌম্বক বলটা কি, দুটি চার্জযুক্ত বা আহিত কণার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, কি বলছে, আহিত, কিন্তু দুটি চার্জযুক্ত বা আহিত কণার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকেই তড়িৎ চৌম্বক বল বলে। তাহলে এটা তোমরা নোট করো যে তড়িৎ চৌম্বক বল কি, হ্যাঁ, তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল কি বলছি ভাইয়া, যে দুটি চার্জযুক্ত বা আহিত কণার মধ্যে, লিখো দুটি চার্জযুক্ত। ঠিক আছে, দুটি চার্জযুক্ত আহিত, দুটি চার্জযুক্ত আহিত, আর দুটি চার্জযুক্ত বা দিতে পারো, চার্জযুক্ত বা আহিত কণার মধ্যে আকর্ষণ
আকর্ষণ ও বিকর্ষণ, হ্যাঁ, আকর্ষণ থাকবে এবং বিকর্ষণ থাকবে। তাহলে দুটি চার্জযুক্ত বা আহিত কণার মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল কাজ করে, হ্যাঁ, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, তাকে তড়িৎচুম্বক বল, তড়িৎচুম্বক বল বলে। ঠিক আছে, দুটি চার্জযুক্ত বা আহিত কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, তাকে কণার মধ্যে যে আকর্ষণের মধ্যে কণার মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল কাজ করে তাকে তড়িৎচুম্বক বল বলে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি ওই যে রাবারের যে আমাদের কলমগুলো থাকে, ওই কলমগুলো যখন আমরা চুলে ঘষি, তোমরা মাঝে মধ্যে এগুলা হয়তো তা করো বন্ধুরা মিলে, ঠিক আছে, তো ওই ঘষার পরে যদি ছোট্ট এক টুকরো কাগজ, ঠিক আছে, ওটা যদি কাছে নেও, তাহলে এই যে আহিত কলমটা যখন তুমি ঘষো তখন কি হয়, এর মধ্যে একটা আধান সঞ্চিত হয়। তখন যখন তুমি এই কাগজটার কাছাকাছি নেও তখন কি হয় দেখবা যে আকর্ষণ বা বিকর্ষণের কারণে হয়তো বা তোমার পেন্সিল বা কলমের সাথে একদম কি হঠাৎ করে একদম চুম্বকের মতন লেগে যায়, হ্যাঁ, অথবা তোমার মনে করো বিকর্ষণের কারণে ছিটকে দূরে চলে যায়। ঠিক আছে, এই পরীক্ষাটা তুমি কিন্তু দেখবা যে আকর্ষণ এবং বিকর্ষণ কিভাবে হয়। ঠিক আছে, যেহেতু আহিত, দুইটা চার্জযুক্ত আহিত কণা। ঠিক আছে, আচ্ছা, এরপরে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কি ভাইয়া দেখো তো, যে পরমাণুর নিউক্লিয়াসের ভেতর প্রোটন ও নিউট্রনগুলোকে একত্রে ধরে রাখার জন্য যে অতি শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লিয় বল বলে। তাহলে কি হবে, পরমাণুর নিউক্লিয়াসের ভেতর প্রোটন আর কি নিউট্রন, তাহলে প্রোটন আর নিউট্রন, ঠিক আছে, প্রোটন আর নিউট্রন, তাহলে পরমাণুর নিউক্লিয়াসের ভেতর প্রোটন ও নিউট্রনগুলোকে একত্রে ধরে রাখার জন্য যে অতি শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে, সবল নিউক্লিয় বলটার ভিতরে কি আছে ভাইয়া, অতি শক্তিশালী বল। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের ভেতর প্রোটন ও নিউট্রনগুলোকে একত্রে ধরে রাখার জন্য যে অতি শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লিয় বল বলে। তাহলে কি হবে, লিখি আমরা যে সবল নিউক্লিয় বল, নিউক্লিয় বল, ঠিক আছে, সবল নিউক্লিয় বল। তাহলে এটা হচ্ছে কি, পরমাণুর নিউক্লিয়াসে পরমাণুর নিউক্লিয়াসে কাকে ভাইয়া, প্রোটন আর হচ্ছে নিউট্রনকে, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনকে, নিউক্লিয়াসকে, হ্যাঁ, পরমাণু নিউক্লিয়াসে বা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভেতর প্রোটন ও নিউট্রন, হ্যাঁ, তাহলে পরমাণু নিউক্লিয়াসের ভেতর প্রোটন ও নিউট্রনগুলোকে একত্রে ধরে রাখার জন্য যে অতি শক্তিশালী বল কাজ করে, হ্যাঁ, যে অতি শক্তিশালী বল কাজ করে, হ্যাঁ, তাহলে বল কাজ করে তাকে সবল নিউক্লিয় বল বলে। তাহলে পরমাণু নিউক্লিয়াসের ভেতর প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখাকে, হ্যাঁ, প্রোটন নিউট্রনগুলোকে একত্রে ধরে রাখার জন্য যে অতি শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লিয় বল বলে। আচ্ছা, এরপর সবল নিউক্লিয় বল, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতন। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে মহাকর্ষ বলের চেয়ে প্রায় 10⁻38 গুণ শক্তিশালী এই বল। এটা লিখে রাখো যে মহাকর্ষ বলের চেয়ে 10⁻38 কত, 10⁻38 গুণ শক্তিশালী, এত গুণ শক্তিশালী, ঠিক আছে। তাহলে মহাকর্ষ বলের চেয়ে 10⁻38 গুণ, প্রায় 38 গুণ। আর একটু কথা ভালো মতনই লিখো তোমরা, যে প্রায় এখানে লিখে দাও যে মহাকর্ষ বলের চেয়ে প্রায় 10⁻38 গুণ শক্তিশালী কে, এই যে সবল নিউক্লিয় বল, ঠিক আছে।
এই বলটা মহাকর্ষ বলের থেকে 10⁻38 গুণ শক্তিশালী। এটা তোমার এমসিকিউর জন্য লিখে রাখতে পারো, এমসিকিউতে ধরবে বা ধরতে পারে। আচ্ছা, এরপরে এর পাল্লাটা আমাদের একটু রাখতে হবে যে এর পাল্লা হচ্ছে কম। কত কম? 10⁻15 মিটার। ঠিক আছে, তাহলে এই বলের পাল্লা কত? পাল্লা হচ্ছে কম, একটু লিখবা কম, 10⁻15 মিটার। ঠিক আছে, মানে এই পর্যন্ত সে ক্লিয়ার করতে পারে। ওকে, এরপরে আসি দুর্বল নিউক্লিয় বল। হ্যাঁ, দুর্বল নিউক্লিয় বলটা কি? তোমরা বইয়ে দেখো, বইও আছে, একটু পড়ো বইটাও, আমি এগুলো একটু মুছে নিই। এরপরে আছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। যে দুর্বল নিউক্লিয় বল কি? এটা গেল আমাদের সবল। এটা কিন্তু মনে রাখতে হবে যে সবথেকে শক্তিশালী বলকে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, আচ্ছা। তারপরে দুর্বল নিউক্লিয় বলে কি আছে ভাই? দেখো তো, যে স্বল্প পাল্লার এবং স্বল্প মেয়াদী বলের কারণে পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় বিকিরণ যেমন বিটা ক্ষয় ঘটে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে স্বল্প পাল্লার এবং স্বল্প মেয়াদী বলের কারণে। ঠিক আছে, তাহলে লেখো যে দুর্বল নিউক্লিয় বল, এটি হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বলটা কি? যে স্বল্প পাল্লার, এর পাল্লা হবে স্বল্প এবং সময়কাল হবে স্বল্প। তাহলে যে স্বল্প পাল্লার এবং স্বল্প মেয়াদী বলের কারণে, তাহলে যে স্বল্প পাল্লা ও স্বল্প মেয়াদী, হ্যাঁ, স্বল্প মেয়াদী বলের, স্বল্প মেয়াদী বলের কারণে, যে স্বল্প পাল্লা ও স্বল্প মেয়াদী বলের কারণে কি হয়েছে দেখো তো, পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় বিকিরণ অর্থাৎ যেমন বিটা ক্ষয় ঘটে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। তাহলে এই বলের কারণে কি হবে? পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় বিকিরণ, পরমাণুর নিউক্লিয়াস থেকে, এই বলের কারণে পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় বিকিরণ। তাহলে যে স্বল্প পাল্লা ও স্বল্প মেয়াদী বলের কারণে, ঠিক আছে, পরমাণুর কি বলছি, পরমাণুর নিউক্লিয়াস থেকে যে তেজস্ক্রিয় বিকিরণ, পরমাণুর নিউক্লিয়াস, আর কি অবস্থা হলো, পরমাণুর কি আছে দেখো তো, নিউক্লিয়াস, হ্যাঁ, পরমাণুর নিউক্লিয়াস থেকে যে, তোমার কি বলছি আমি, বিটা ক্ষয় অথবা তেজস্ক্রিয় বিকিরণ, এই তেজস্ক্রিয় বিকিরণটাই কি হবে? বিটা ক্ষয়। তাহলে পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় বিকিরণ, পরমাণুর নিউক্লিয়াস থেকে যে তেজস্ক্রিয় বিকিরণ, হ্যাঁ, বিকিরণ, এখানে লিখে দিতে পারি আমরা বিটা ক্ষয়, এটার মধ্যে পড়। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয় বিকিরণ অর্থাৎ বিটা ক্ষয় ঘটে। ঠিক আছে, বিটা ক্ষয় ঘটে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। তাহলে কি হলো? যে স্বল্প পাল্লা ও স্বল্পমেয়াদী বলের কারণে পরমাণুর নিউক্লিয়াস থেকে যে তেজস্ক্রিয় বিকিরণ বিটা ক্ষয় ঘটে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। আচ্ছা, এই বলের পাল্লা আমার একটু মনে রাখতে হবে যে সবল বলের চেয়ে প্রায় 10⁻18 মিটার কম। ঠিক আছে, সবল বলের চেয়েও কম এটার পাল্লা। তাহলে লিখবা কি, যে পাল্লা কার থেকে? সবল বলের থেকে কত বলছি? 10⁻18 মিটার। ঠিক আছে, 18 মিটার কম। তাহলে পাল্লা হচ্ছে সবল বলের থেকে 10⁻18 মিটার। তাহলে সবল বলের থেকে 10⁻18 মিটার কম, এটা আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের যে টপিকটা রয়েছে বইয়ের দিকে দেখো, মেইন বইতে, যে তোমার সাম্যতা হচ্ছে সাম্যতাবিহীন বল। ঠিক আছে, তো এই সাম্যতা ও সাম্যতাবিহীন বলের মধ্যে যে প্রথম বিষয়টা আমার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সাম্য বল। সাম্যতা এবং সাম্যতাবিহীন বলের মধ্যে দুইটা বিষয়, এটা হচ্ছে
সাম্য বল আর একটা হচ্ছে অসাম্য বল। এখন কথায় আসি, তোমার সাম্য বল কি এটা আমার জানতে হবে, মেন যে টপিকটা রয়েছে। তাহলে লিখো যে সাম্য বল। হ্যাঁ, এই সাম্য বল কি? আচ্ছা, বইতে তোমরা পাবা, মেইন বই পড়লেও পাবা। আমি বলি যে সাম্য বল কি, যখন কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হয় এবং এর ফলে বস্তুর স্থিতি বা গতির অবস্থার কোনো পরিবর্তন ঘটে না, তখন ওই বলগুলোকে সাম্য বল বলে। তাহলে একটা বিষয় একটু খেয়াল করো, আগে তোমরা একটু লিখি আমরা, এটা নোট করি, তারপর তোমার আমি বিস্তারিত বুঝাইতে আছি। যে যখন কোনো বস্তুর উপর, যখন কোনো বস্তুর উপর কি বলছিলাম, একাধিক, তাহলে যখন কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বল, ক্রিয়াশীল একাধিক একাধিক বলের কি বলছিলাম ভাইয়া, একাধিক বলের লব্ধি শূন্য হয়, ঠিক আছে, একাধিক বলের লব্ধি কি হবে, শূন্য হয়, এবং এই বস্তু কি থাকবে, এবং এর ফলে, ঠিক আছে, এবং এর ফলে বস্তুর স্থিতি বা গতির অবস্থার কোনো পরিবর্তন ঘটে না, এর ফলে কি হবে, শূন্য হয়, এবং এর ফলে বস্তুর স্থিতি বা গতির পরিবর্তন ঘটে না। তাহলে গতির পরিবর্তন ঘটে না, ঠিক আছে, তাকে কি বলে ভাইয়া, সাম্য বল। হ্যাঁ, সাম্য বল। তাহলে দেখো, যখন কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হয় এবং এর ফলে বস্তুর স্থিতি বা গতির পরিবর্তন ঘটে না, ঠিক আছে, তাহলে এই বলটাই হবে কি, সাম্য বল। এখন তোমাকে আমি একটা উদাহরণ দিই, সেই উদাহরণটা কি দিতে পারি, উপরে দেখাই উদাহরণটা, তাহলে আর ভালো হবে। তোমরা এটা উঠাও, তারপর আমি এখানে তোমাকে উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিতেছি যে সাম্য বলটা কি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি উঠানো হয়ে যায় তাহলে তোমরা কি করতে পারো, একটা চিত্র আঁকতে পারো। এখানে মনে করো এটা হচ্ছে আমাদের উপরে একটা তল, সারফেস, ঠিক আছে। আচ্ছা, এই তলের সাথে মনে করো এখানে, হ্যাঁ, ডাব্লু ওজনের একটা পাথর তুমি ঝুলাইছো এই সুতোটার সাথে, ঠিক আছে, এই সুতোটা দিয়ে এখানে তুমি ঝুলাই রাখছো। আর তাহলে এই যে ডাব্লু, হ্যাঁ, এই যে বলটার ওজন কি আছে, ডাব্লু, একটা আকর্ষণ বল আছে, কিন্তু বলটার যেহেতু ওয়েট, ওজন আছে, ওজনটা কি করতেছে ভাইয়া, নিচের দিকে ক্রিয়া করতে আছে, অর্থাৎ অভিকর্ষ বল, বা আমার কি বলি, আকর্ষণ বল নিচের দিকে টানে যে, ঠিক আছে, তাহলে ওজনটাকে নিচের দিকে টানতে আছে এই বলটারে, তাহলে নিচের দিকে একটা টান বল কাজ করতে আসছে, আর উপরে কি আছে দেখো, সুতো দিয়ে যে আমাদের বলটা বাঁধা, এই সুতোটা আবার কি করতে আছে, উপরের দিকে একটা টান বল কাজ করতে আছে, তাহলে এখানে সুতার একটা টান বল আছে, সুতা, আর এখানে যে ডাব্লু ওজনের আবার একটা কি আছে, টান আছে। তাহলে এই দুইটা বল আমাকে কি বলছে দেখো, যখন কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হয়, যদি উপরে দেখো সুতা দিয়ে টান দেওয়া আছে মানে ঝুলানো আছে, আর নিচেও টান বল কাজ করতে আছে, কিন্তু বস্তুর কিন্তু কোনো অবস্থার পরিবর্তন হয় নাই, বস্তু কিন্তু সেই একই অবস্থায় রয়ে গেছে। তাহলে এই যে বলের কি হলো, লব্ধি তাহলে শূন্য, যেহেতু তার অবস্থার কোনো পরিবর্তনই হয় নাই, এবং এর ফলে বস্তুর স্থিতি বা গতির পরিবর্তন ঘটে না, ঠিক আছে, অর্থাৎ এর স্থির হোক আর গতি হোক, এর কোনো পরিবর্তন ঘটবে না, এমন যদি হয় তাহলে সেই বলটাই হবে আমাদের কি বল ভাইয়া, সাম্য বল, ঠিক আছে। তাহলে এটা আমাদের হলো একটা ব্যাখ্যা, এটা থেকে তুমি ভালোভাবে সহজে বুঝতে পারো যে যখন কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হয় এবং এর ফলে বস্তুর স্থিতি বা গতির কোনো পরিবর্তন ঘটে না, তাকে সাম্য বল বলে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা যদি তোমরা বুঝে থাকো, এরপরে যেটা আছে এটা আরো সহজে বুঝবা, সেটা হচ্ছে কি দেখো, অসাম্য বল, ঠিক আছে। এটাও তোমরা লিখো যে অসাম্য বল। অসাম্য বলটা কি হবে, এটার বিপরীতটি হবে অসাম্য বল। যেমন একটু যদি দেখি আমরা বই, যে যখন কোনো বস্তুর পর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হয় না এবং এর ফলে বস্তুর স্থিতি বা গতির অবস্থার পরিবর্তন ঘটে, তখন ওই বলগুলোকে অসাম্য বল বলে। তাহলে এখানে কি পরিবর্তন হবে, তোমরা একটু লিখে নেবা নিজেদের মতন করে এটা। আমি তোমাদের লিখে দিলাম না, লিখবা কি যে যখন কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হয় না, এখানে শুধু কি দেবা, শূন্য হয় না,
এবং এর ফলে বস্তুর স্থিতি বা গতির পরিবর্তন ঘটে। এখানে নাটা মুছে দেবা, এখানে শূন্য হয় না আর এখানে ঘটে। ঠিক আছে, তাহলে এটাই কি হয়ে যাবে ভাইয়া? অসাম্য বল। হ্যাঁ, এটা কি হয়ে যাবে? অসাম্য বল। এখন কথা হচ্ছে এটারও একটা চিত্র এঁকে দেখানো লাগে। চিত্রটা কিভাবে আঁকবা তুমি? মনে করো এইখানে একটা কি দেওয়া আছে, ইট, হ্যাঁ, আর এইখানে একটা দড়ি দেওয়া আছে এখানে। এখন এই প্রান্তে মনে করো কিছু লোক দাঁড়িয়ে আছে, মনে করো 2জন লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর এই প্রান্তে মনে করো 2জন লোক দাঁড়িয়ে আছে সুতা ধরে। এখন এই পাশের যে 2জন লোক আছে, মনে করো এ প্রান্ত আর একটা হচ্ছে বি প্রান্ত, দুই প্রান্ত থেকে মনে করো তারা ওই সুতা ধরে টানাটানি করতেছে, ইট বাঁধা। হ্যাঁ, এখন এই ইটটা মনে করো এক সময় এই পাশে মানে এই অবস্থানে যারা আছে এরা মনে করো টান দিয়ে তাদের এইখানে নিয়ে আসছে, মনে করো এইখানে ইটখানা নিয়ে আসছে। অর্থাৎ কী হয়েছে দেখো ভাইয়া, এই যে বস্তুর স্থিতি হোক আর গতি হোক এর কিন্তু পরিবর্তন ঘটছে, অর্থাৎ তার স্থানের পরিবর্তন হয়ে গেছে। এই ক্ষেত্রে কি হয়েছে, এই লব্ধিও শূন্য হয় নাই, কিছু একটা মান আছে এখানে, লব্ধির কিছু মান আমরা পাবো। তাহলে এরকম যখন একটা সিচুয়েশন হবে তখন সেটাকে বলা হবে কি? অসাম্যবাদ। বুঝছো? তাহলে দেখো এই চিত্র থেকে তোমরা একটু ভালোভাবে দেখবা, বাসায় প্র্যাকটিস করতে পারো, বা তোমরা এই যে দড়ি বেঁধে তারপর টানাটানি করতে পারো, তাহলে সহজে বুঝবা যে অসাম্য বলটা কী। ওকে, আচ্ছা, অসাম্য বলের পরে দেখো আমার কি আছে, পরবর্তী টপিক ভরবেগ। আচ্ছা, ভরবেগ কাকে বলে এটা আমার জানতে হবে। এখন সহজে তুমি বলে দিতে পারো ভাইয়া কি, যে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে, কিন্তু এটা আরেকটু তোমার ক্লিয়ারভাবে বলতে হবে যে ভরবেগ কী। তাহলে এটা উঠানো হয়ে গেলে পরবর্তী টপিকে আমরা যাই যে ভরবেগ কী বা ভরবেগ কাকে বলে। হ্যাঁ, তোমরা সহজে লিখতে পারো যে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে, সমস্যা নেই, কাটবে না। তাহলে আসি ভরবেগে। আমাদের টপিকটা কি? ভরবেগ। ভরবেগ, ঠিক আছে, ওকে। তাহলে ভরবেগটা কি দেখি, বইয়ের দিকে দেখাও, যে গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয় তাই হলো ওই বস্তুর ভরবেগ। মানে একটা সুস্পষ্ট বা পরীক্ষায় লেখার মতন একটা সংজ্ঞা, সুন্দর। তো যে গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয় তাকে ভরবেগ বলে। তো একটু লিখে নাও আগে, গতিশীল গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে, গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয়, সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয়, হ্যাঁ, তাকে কি বলে ভাইয়া? ভরবেগ বলে। হ্যাঁ, ভরবেগ বলে। এখন যদি তুমি চাও যে তুমি নিচে ছোট করে লিখে রাখবা সহজে যে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, সমস্যা নেই, লিখে রাখতে পারো। আর এই ভরবেগকে তোমার পি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? ভরবেগ কমা পি, ঠিক আছে। এখন বলছে কি আমাকে, যে গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশি এখানে উদ্ভব হয় সেটি হচ্ছে ভরবেগ। তাহলে এখানে কিছু দেখো, ভর আর বেগ, ভরকে আমরা প্রকাশ করি ভাইয়া এম দ্বারা, আর বেগকে হচ্ছে ভি দ্বারা। তো ভরবেগের একটা সূত্র বা ইকুয়েশন দ্বারায় সেটি হচ্ছে পি ইকুয়াল টু এম ভি। এটা তোমরা লিখে নাও, এটা দিয়ে আমাদের ছোট এমসিকিউ হোক বা ম্যাথ হোক করা লাগবে। ভরবেগ নির্ণয় করতে পারলে পি ইকুয়াল টু এম ভি, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের যদি হয় বা বুঝতে কোনো অসুবিধা না থাকে, এরপরের যে টপিকটা আছে দেখো, এই ভরবেগের একক রাখতে হবে আমাদের, মনে রাখতে হবে যে এটা লিখে নাও যে ভরবেগের একক। আরেকটা হচ্ছে ভরবেগের মাত্রা। হ্যাঁ, ভরবেগের মাত্রা। তো ভরবেগের একক হচ্ছে কেজি এমএস, ঠিক আছে। আর একটা হচ্ছে ভরবেগের মাত্রা। মাত্রা লেখার সময় কি বলছিলাম, এই যে তোমরা পি দ্বারা প্রকাশ করি ভরবেগকে, এটাকে আমাদের কি করতে হবে? থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এবং এখন আমাদের মাত্রা লিখতে হবে। মাত্রা হচ্ছে কি দেখো, ml t ইনভার্স 1, তোমাদের বইতেও আছে, ঠিক আছে, ml t ইনভার্স 1। তাহলে আমাদের ভরবেগের মাত্রা কি হলো? ml t ইনভার্স 1, আর ভরবেগ একক হলো কেজি মিটার সেকেন্ড। এখন
কথা হচ্ছে এই যে ভরবেগের একক এবং মাত্রা কিভাবে আসছে, হ্যাঁ, এগুলো কিভাবে আসছে এই জন্য আমি একটা ক্লাস তোমাদের দিব আলাদাভাবে। তুমি এই পরবর্তী ক্লাস এটা দেখা হইলে পরবর্তী যে ক্লাসগুলো আছে ওখানে দেওয়া থাকবে, ঠিক আছে? ওইখানে দেওয়া থাকবে যে কিভাবে তুমি শুধুমাত্র এই বলের অধ্যায় না, তোমার গতি অধ্যায় বা অন্যান্য যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের আমি চেষ্টা করছি যে তোমার একক, ঠিক আছে, এবং মাত্রা এটা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমি একটা ক্লাসের মধ্যে রাখছি। অতএব তোমার এই ক্লাসগুলো দেখলে বুঝবা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই ভরবেগের মাত্রা পর্যন্ত শেষ এটা, ঠিক আছে? এরপর আছে কি দেখো, সংঘর্ষ। হ্যাঁ, সংঘর্ষ কি বা এই সংঘর্ষের মধ্যে কি কি আছে? সংঘর্ষের মধ্যে একটা বিষয় আছে দেখো, সেটা হচ্ছে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। তো আমাদের এখানে এখন যে টপিকটা আসছে সেটা হচ্ছে সংঘর্ষ, ঠিক আছে? সংঘর্ষ। মনে করো তোমার বন্ধু, তোমার মনে করো দুইজন বন্ধু হাতাহাতি শুরু করছে, সংঘর্ষ মানে একজন আর আরেকজনের সাথে, এরকম হইতে পারে, একটা গাড়ি মুখোমুখি হইতে পারে বা পিছন থেকে মেরে দিতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো হবে কি সংঘর্ষ। এখন আসি এই সংঘর্ষের ভিতরে যে আমার টপিক আছে ভরবেগ আর একটা আছে শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে? তো এই ভরবেগ থেকে আমার একটা সূত্র আসবে, সেইটা আমার আগে একটু দেখতে হবে যে ভরবেগ, আমাদের এখন টপিক হচ্ছে কি ভরবেগ। হ্যাঁ, যেহেতু এখানে সংঘর্ষ দেওয়া আছে আর প্রথম আবার বলা হয়েছে ভরবেগ। ভরবেগে আমরা জানছি কি ভাইয়া, যে ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। এখন মনে করো তোমাকে যদি আমি একটা চিত্র এঁকে দেখাই, মনে করো এখানে একটা বস্তু আছে এম, এটা মনে করো এম ওয়ান ভরের একটা বস্তু, আর এইখানে আরেকটা বস্তু আছে মনে করো M2 ভরের আরেকটা বস্তু, ঠিক আছে? এখন এই দুইটা বস্তু মনে করো একই দিকে চলতে আছে, গোড়ায় গোড়ায় যাইতে আছে, তাদের বেগ আছে মনে করো এর U1 আর এর হচ্ছে U2, এই বেগে তারা চলতে আছে। তো পথিমধ্যে তোমার কিছু দূরে যাওয়ার পরে তারা কি হলো, সংঘর্ষে লিপ্ত হলো, একে অপরের সাথে কি হলো, ধাক্কা লাগলো, ঠিক আছে? তাহলে এটা মনে করো M1 আর এটা হচ্ছে M2, আর এটা হচ্ছে তোমার U1 বেগে, এটা হচ্ছে U2 বেগে। আচ্ছা, যখন সংঘর্ষ হয়েছে এই তো অবস্থা, সংঘর্ষের পরবর্তী যখন তারা আলাদা হইল তখন M1 ভরের বস্তুটা V1 বেগে চলতে শুরু করলো, আর এখানে M2 ভরের বস্তুটা কি ভাইয়া V2 বেগে চলতে শুরু করলো। এই হচ্ছে আমাদের মেইন বিষয়টা। এই চিত্রটা তোমার আগে ভালো মতন বুঝতে হবে। প্রাথমিক অবস্থায় কী ছিল, M1 এবং M2 ভরের দুইটা বস্তু, তারা U1 এবং U2 আদিবেগ নিয়ে চলতেছিল। হঠাৎ করে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই যে সংঘর্ষ হওয়ার পরে তারা দেখো যখন আলাদা হয়েছে সংঘর্ষের পরে, তখন তারা M1 ভরের বস্তুটা V1 বেগ নিয়ে চলতে শুরু করছে, আর M2 ভরের বস্তুটা V2 বেগ নিয়ে চলতে শুরু করছে। তো এইখানে এই ভরবেগের যে একটা সূত্র আছে দেখো তোমার বইতে, যে ভরবেগের সংরক্ষণশীলতা। আচ্ছা, এখন এই ভরবেগের সংরক্ষণশীলতা কি, এখানে আমি একটু লিখে দিই যে সংরক্ষণশীলতা। হ্যাঁ, তো এই ভরবেগের সংরক্ষণশীলতা, এই ভরবেগের সংরক্ষণশীলতা কি, এটি হচ্ছে দেখো ভরবেগের সংরক্ষণশীলতা মানে সংঘর্ষের আগে দুটি সম্মিলিত ভরবেগ, ঠিক আছে? সংঘর্ষের আগে অর্থাৎ এই যে সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষের যে আগে অর্থাৎ পূর্বে, ঠিক আছে? আগে বা পূর্বে তুমি লিখতে পারো। তাহলে সংঘর্ষের পূর্বে আরেকটা হচ্ছে কি দেখো, এই যে সংঘর্ষের এই যে পরে, ঠিক আছে? এটা হচ্ছে সংঘর্ষে, আর এটা হচ্ছে আমার কি সংঘর্ষ। তাহলে এই সংঘর্ষের পূর্বে আর হচ্ছে যে পরে, এই সংঘর্ষের পূর্বে আর পরের যে ভরবেগ এই দুইটা যদি সমান হয়, ঠিক আছে, সেইটি হচ্ছে আমার এই ভরবেগের সংরক্ষণশীলতা। তুমি একটু বইয়ের দিকে তাকাও, বইতে তোমার স্পষ্টভাবে লেখা আছে যে সংঘর্ষের আগে যেটুকু ভরবেগ ছিল সংঘর্ষের পরেও সেটুকু ভরবেগই থাকবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা। তোমার খ নম্বর মানে অনুধাবন প্রশ্নের জন্য আসে যে এই যে এটা, হ্যাঁ, ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা, এটা আবার একটা নাম আছে সে নিত্যতা, ঠিক আছে? তো ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা কি বা কাকে বলে? তো এটা কি লিখবা তোমরা, যে কোনো বল, তুমি এটা এইভাবে লিখতে পারো, তোমার বইতে দেওয়া আছে দেখো, যে যেহেতু বাইরে থেকে কোনো বল দেওয়া হয়নি তাই সংঘর্ষের আগের যতটুকু ভরবেগ এবং সংঘর্ষের পরে যতটুকু ভরবেগ হবে এটা কি হবে, সমান হবে, ইকুয়াল। তাহলে সংঘর্ষের প্রথম আমার কি ছিল, M1 U1 আর হচ্ছে M2 U2। তাহলে তুমি কি লিখতে পারো দেখো তো, M1 U1 প্লাস আছে কি দেখো M2 U2, ঠিক আছে? এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, এটা সমান বলছি কিন্তু ভাই খেয়াল রাখবা,
সমান, তাহলে সমান কি সংঘর্ষের পরে, পরে কি আছে দেখো m1 আর v1, তাহলে আমরা কি লিখতে পারি m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। তাহলে এইটি হচ্ছে আমার আরেকটা সমীকরণ। এবং এই যখন তোমাকে বলবে যে ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা, এটা তুমি দেখাও বা কাকে বলে ব্যাখ্যা করো, তখন তোমার এটাও দিতে হবে। এই ইকুয়েশনটা বা সমীকরণটা তোমার ওই ব্যাখ্যার মধ্যে বসাতে হবে এবং তোমার বলতে হবে যে কোনো বস্তু কি, দুটো বস্তু সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ কী হবে, সমান হবে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা। এরপর তোমার যে টপিকটা আছে সেটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার মাধ্যমে যে তোমার একটা ইকুয়েশন আছে ওইটা আমার। তাহলে এটা তোমাদের যদি উঠানো হয় একটু দেখো এবং উঠিয়ে ফেলাও, তাড়াতাড়ি নোট করো। পরবর্তীতে আমাদের আছে শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে। এটা একটু উঠাও তাড়াতাড়ি, শক্তির সংরক্ষণশীলতা। বইয়ের দিকে দেখো শক্তির সংরক্ষণশীলতা বিষয়টা কি দেওয়া আছে এবং ইকুয়েশনটা কি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো শক্তির সংরক্ষণশীলতা লিখি। শক্তির সংরক্ষণশীলতা, হ্যাঁ, শক্তির সংরক্ষণশীলতা। এখানে আমার একটা বিষয় যেটা তৃতীয় অধ্যায় পর চতুর্থ অধ্যায়, ওইখানে আমরা জানবো একটা ইকুয়েশন আছে গতিশক্তি। সেটি হচ্ছে কি ভাইয়া, গতিশক্তি। গতিশক্তি তোমরা জানবা একে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার বা এম ইউ স্কয়ার, ঠিক আছে। তাহলে এই যে সূত্রটা, এইটা দ্বারাই আমার মূলত শক্তির সংরক্ষণশীলতার নীতির যে সূত্রটা আছে এটা মূলত তৈরি করা হয়। তো এইখানে যেটা আছে দেখো আমাদের বইতে দেওয়া আছে যে হাফ অফ m1 u1, এখানে যেহেতু ভি আর ইউ আমি বলছি, তাহলে u1 স্কয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কয়ার। এইটি হচ্ছে আমাদের এই শক্তির সংরক্ষণশীলতার ইকুয়েশন বা সমীকরণ, ঠিক আছে। এটা থেকে তুমি শক্তির সংরক্ষণশীলতার নীতি এটা অনুষ্ঠিত হয় কি না, ঠিক আছে, এটা বহু সৃজনশীল প্রশ্নের মধ্যে তুমি পাবা, হ্যাঁ, গ নম্বর হইতে পারে বা ঘ নম্বরে হইতে পারে, যে কোনোভাবে দিতে পারে তোমাকে। তাহলে এই সূত্রটা কি দেখো, দুইটা ইকুয়েশন আমরা পাইছি। কী পাইছি ভাইয়া, ভরবেগের ক্ষেত্রে যেটা পাইছিলাম m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এরপরে যেটা আছে শক্তির সংরক্ষণশীলতা, এটা কি পাইছি হাফ অফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার, ঠিক আছে। তাহলে এই যে দুইটা সমীকরণ আমার, এইটা আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে পরবর্তীতে আমরা যে সিকিউগুলো করবো এটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এরপরে এই সূত্র থেকে দেখো আমার আরেকটা সূত্র হচ্ছে যে সংঘর্ষের পরে, ঠিক আছে, কোনো বস্তুর তো একটা v1 বেগ হয়, ওই যে আমরা লাস্টে v1, সেই বেগ তো আমাদের অজানা, মানে সংঘর্ষ হওয়ার পরে v1 কী হবে আর দ্বিতীয় বস্তু বা m2 বস্তু বা m2 ভরের যে বস্তু তার v2 বেগটা কী হবে, ঠিক আছে। এই জন্য আমার আরও একটা ইকুয়েশন দরকার, একটা হচ্ছে v1 এর জন্য, আরও একটা, অর্থাৎ দুইটা, একটা হচ্ছে v2 এর জন্য। তো এটা যদি তোমরা প্রমাণ করো, সেই ক্ষেত্রে তোমাকে আমি যে প্রমাণটা দেখাই, এটা তোমাদের উঠানো হয়ে গেলে মুছে ফেলাও, কারণ প্রমাণটা একটু বড়, তো এই জন্য একটু দেখাইতে আসি, প্রমাণটা দেখাই দিই তোমাকে আজকে, ঠিক আছে, এই ক্লাসেই দেখাই দিই। তো এই জন্য তুমি লিখতে পারো যে ভরবেগের সংরক্ষণ সূত্র হতে, তো একটু আগে আমি দেখাইছি ভরবেগের সংরক্ষণ সূত্র হতে। আচ্ছা, ভরবেগের সংরক্ষণ সূত্র হতে আমরা কি পাইছি দেখো তো ভাইয়া, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখন তুমি এটার 1 নং সমীকরণ দাও। আচ্ছা, এরপর স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়, শর্ত এটা আমার, যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে সংঘর্ষের আগের তোমার সংঘর্ষে আপেক্ষিক বেগ, মানে স্থিতিস্থাপক সংঘর্ষে আপেক্ষিক বেগ সংরক্ষিত থাকে, ঠিক আছে, এটা লিখে নিতে পারো। তাইলে এটা যদি আমি লিখি যে স্থিতিস্থাপক সংঘর্ষে আপেক্ষিক বেগ কি থাকবে, সংরক্ষিত থাকবে, হ্যাঁ, সংরক্ষিত থাকে। অর্থাৎ কি লেখা যায় দেখো তো, যেহেতু বলছে যে আপেক্ষিক বেগ, তাহলে আমরা লিখতে পারি u1 মাইনাস u2, u1 মাইনাস u2,
ইকুয়াল টু কি লিখতে পারি ভি2 মাইনাস ভি1, এটা তুমি দেবা 2 নং সমীকরণ। আচ্ছা, আর একটাভাবে লিখতে পারি, সেটা দেখো কি আছে আমার, যে ভি2 ইকুয়াল টু ভি2 ইকুয়াল টু কি লেখা যায়, যে ভি1 এটা আছে কি দেখো ভি1 প্লাস ইউ1 মাইনাস ইউ2, এটা তুমি দাও 3 নং সমীকরণ। ঠিক আছে, তাইলে এই তিনটা সমীকরণ আমাদের হলো। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে 3 নংকে 1 নংয়ে বসাবো। তুমি যদি 3 নংকে 1 নংয়ে বসাই দাও তাহলে কি হয় দেখো, লেখো যে 3 নংকে 1 নংয়ে বসাই। হ্যাঁ, 3 নংকে 1 নংয়ে বসাবো। তো আমাদের 1 নং কি ছিল দেখো তো ভাইয়া, m1 u1 প্লাস m2 u2। হ্যাঁ, আর 3 নং কি আছে দেখো তো v2 মান, তাহলে অর্থাৎ ওই পাশে যেটা আমার আছে m1 v1 প্লাস m2 v2 ক্ষেত্রে কি মান দেওয়া আছে দেখো তো v1 প্লাস u1 মাইনাস u2। হ্যাঁ, এখন এখান থেকে আমার ক্যালকুলেশন করলে আমরা একটা মান বের করতে পারবো v1 এর। দেখো সেটা কিভাবে হয়, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 m2 কি আছে m2 v1। হ্যাঁ, আর কি আছে দেখো তো m2 v1 এর সাথে তোমার এই ইনটু আকার আছে, ইনটু আকার থাকলে m2 u1 প্লাস মানে যে মাইনাস, তাহলে এটা হচ্ছে m2 u1 মাইনাস m2 u2। ঠিক আছে, প্লাস m2 u1 মাইনাস m2 u2। আচ্ছা, এখন কি করা যায় দেখো, যেহেতু আমার টার্গেট কি v1 নির্ণয় করা, এখান থেকে আমরা কি নির্ণয় করব v1 নির্ণয় করব। তো এখানে এই পাশটা আমরা ঠিক রাখি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু, এইখান থেকে একটা জিনিস খেয়াল করো, উভয় পক্ষ থেকে আমরা যদি v1 কমন তাহলে m1 প্লাস m2, আর এখান থেকে আমার হচ্ছে v1 প্লাস কি আছে m2 u1 মাইনাস m2 u2। হ্যাঁ, তাহলে v1 কমন নিলাম আমরা, আর কি করলাম দেখো তো m2 u1 মাইনাস m2 u2। এ পর্যন্ত আমাদের শেষ। এখন আমাদের কাজ কি, এখান থেকে এটা আমরা এই পাশে নিয়ে আসি m1 প্লাস m2 ইন্টু v1টা নিয়ে যাই, আর এই পাশে কি আছে দেখো তো m1 u1 প্লাস m2 u2। হ্যাঁ, এটা যদি নিয়ে যে মাইনাস থাকে তাহলে এখানে আসছে কি তোমার প্লাস, এটা হয়ে যাবে মাইনাস m2 u1 মানে যেটা হবে প্লাস m2 u2। একটু দেখো তোমরা ক্যালকুলেশনটা ভালো মতন। আচ্ছা, তাহলে এই পাশে আছে আমার আছে কি দেখো m1 প্লাস m2 v1 ইকুয়াল টু, এখান থেকে আমরা কি করতে পারি দেখো, যেহেতু কি দেওয়া আছে এটা, আচ্ছা এটা কি আছে m1 u1, হ্যাঁ, আর আছে m2 মাইনাস u2। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা m1 u1 আর হচ্ছে যাইয়া তোমার মাইনাস m2 u2, হ্যাঁ, এখান থেকে কি করতে পারি একটু ক্যালকুলেশনটা দেখো, m2 u2 মাইনাস আছে m2 u1 প্লাস m2 u2, আচ্ছা v1। আচ্ছা, এখন এখানে আমরা একটা সূত্র লিখি, যদি আমরা এই লিটার না লিখি, হ্যাঁ এই লিটার না লিখলে ভালো হয়, বা যেহেতু আমরা v1টা লিখব, ঠিক আছে, তাহলে v1 লিখলে কি লেখা যায় দেখো তো, যে এখান থেকে একটা u1 তো কমন নিতে পারি আমরা এইটা এবং এইটার মধ্যে থেকে। ঠিক আছে, তাহলে কি লেখা যায় m1 প্লাস m2। ঠিক আছে, m1 প্লাস m2 প্লাস মাইনাসে মাইনাস, সরিটা মাইনাস, আর হচ্ছে থাকে তোমার u1 গুণ u1, আর হচ্ছে কি থাকে দেখো তো প্লাস, তাহলে প্লাস থাকে কি প্লাস 2m2, আর হচ্ছে থাকে এই যে u2। আর নিচে কি চলে আসবে m1 প্লাস m2। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াইলো, যে v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই তো, তাহলে এটি হচ্ছে আমার সেই v1। ঠিক আছে, v1 নির্ণয়ের সূত্র তোমাদের বইতে দেওয়া আছে, সূত্রটা মানে জাস্ট দেওয়া আছে এই। তো পরবর্তীতে আমার হচ্ছে v2। ঠিক আছে, এই v2-র একটা সমীকরণ আমার নির্ণয় করতে হবে। তো পরবর্তী ক্লাসে তোমরা এই v2 যে কীভাবে আমরা নির্ণয় করব প্রতিপাদনটা দেখতে পাবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ঠিক আছে, সবাই ভালো থাকো,
ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট ফলো করবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই।